সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। ছোটবেলা থেকেই পরিবার থেকে শিখেছেন রাজনীতির শিক্ষা। বুঝতে শিখেছিলেন স্বাধীন এই মাতৃভূমির কে প্রকৃত বন্ধু আর কে শত্রু। তাই তো ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন রাজপথে। আন্দোলনের অগ্রভাগে থেকেছেন সোহেল রানা। দীর্ঘ এই পথ পরিক্রমায় নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। নিপীড়নের স্মৃতির আজকের পর্বে আমাদের অতিথি ছাত্রনেতা সোহেল রানা। তার মুখ থেকেই শুনব বিস্তারিত। সোহেল রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা সোহেল রানার উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। সোহেল রানার বাবার নাম মোহাম্মদ বকুল মোল্লা ও মায়ের নাম সুফিয়া বেগম। জন্মস্থান মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুলিল্লা গ্রামে। ৩ ভাই বোনের মধ্যে সোহেল রানা সবার বড়। স্থানীয় স্কুল কলেজ থেকে 2010 ও 2012 সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন সোহেল রানা। এরপর 2013-2014 সেশনে ভর্তি হন সরকারি তিতুমীর কলেজের ব্যবস্থাপনা বিভাগে। ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় পারিবারিক একটি বৈঠক থেকেই জাতীয়তাবাদী রাজনীতির দীক্ষা নেন সোহেল রানা। সেই থেকে জড়িয়ে যান ছাত্রদলের সঙ্গে। তারপর লেখাপড়ার জন্য ঢাকায় আসার পর তিনি নেতৃত্বে চলে আসেন। এরপর তার উপর নেমে আসে আওয়ামী নিপীড়ন, হামলা মামলা ও কারাবরণকে বেছে নেন রাজনীতির অলংকার হিসেবে। সেভাবেই চলেছে খুনি হাসিনার পুরোটা সময়। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া সেই নিপীড়নের দুঃসহ স্মৃতিগুলো। সোহেল রানা, আপনি তো যেহেতু রাজনৈতিক পরিবারে আপনার জন্ম বেড়ে ওঠা, যে কারণে রাজনীতির মধ্যে থেকেই আপনি এই পথ চলা আপনার। গত 15 বছর বা তারও কিছু বেশি সময় ধরে একটা বৈরী রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে আপনার পরিবারকে, পরবর্তীতে বেড়ে ওঠার সাথে সাথে আপনাকেও। কোন কোন বাস্তবতার মুখে পড়তে হয়েছে, এমন কি বাস্তবতা বা এমন কি ভয়ঙ্কর স্মৃতি আছে যে স্মৃতি কোনোদিন ভুলবার নয়? বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় দেখেছেন যে স্টেপ বাই স্টেপ শেখ হাসিনা একটার পর একটা, আমরা যারা রাজপথে আন্দোলন করছি বিভিন্ন অধিকার নিয়ে, আমাদের উপর সে সবসময় নির্যাতন চালিয়ে আসছে। সর্বশেষ যেটা 24শে জুলাই যে আন্দোলনটা হলো, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলনটা, এটা দেখেন আন্দোলনটা শুরু হয়েছিল একটা স্বাভাবিক ঘটনা নিয়ে। সাধারণ ছাত্ররাই শুরু করছিল, পরে আমরা তাদের সাথে অ্যাড হয়ে গেলাম যে একটা কোঠা বিরোধী আন্দোলন নিয়ে। তো এই আন্দোলনটা একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে আসলো, সাধারণের ভিতর ছড়িয়ে পড়লো। আপনার মনে আছে 18 তারিখ কমপ্লিট শাটডাউন দেয়। তো 18 জুলাই, হ্যাঁ 18 তারিখ কমপ্লিট শাটডাউন দেয়। এই 18 তারিখে কমপ্লিট শাটডাউনের দিন টিভি সেন্টারের এখানেই তো হ্যান্ডমাইক নিয়ে আমি হলো স্লোগান দিয়ে কোন রাজনৈতিক ব্যানারে না সাধারণের ব্যানারে? সাধারণের ব্যানারে, কোনো পলিটিক্যাল ব্যানার ছিল না। তো সবাইকে নিয়ে যাই, এর ভিতরে কয়েকজন ডক্টরও ছিল। সারাদিনের আন্দোলন করলাম। তো বার্থডে একটা ছেলে গুলি খেয়ে মারা গেল, ওর ওটা নিয়ে আমরা ওই দিনই কমপ্লিট শাটডাউনের দিন। তো এই ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটির সাইড দিয়ে আমরা ডেড বডিটা নিয়ে মিছিল করলাম। তো স্লোগান দেওয়া হচ্ছিল আমাদের এই ছোটো ভাই আবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি ক্যান্ডিডেট ছিল এবার আমাদের, পরে ও সামনে এসে ও স্লোগান ধরলো। দেওয়ান পলাশ ভাই ছিল সেন্ট্রাল ছাত্র দলের, আমরা সবাই একসাথে আন্দোলনে ছিলাম। দেন ওই দিন সন্ধ্যার সময় চলে এসে আমি একটা বাসায় ছিলাম, আমার এক বন্ধুর বাসায়। ও গুলিবিদ্ধ হয়ে গেছিল, ও স্নাইপারে গুলি বুকের এপাশ থেকে ওপাশ চলে গেছিল, মারা যায়নি, এখনো আল্লাহ বেঁচে আছে। তো ওর বাসায় ছিলাম, ওর বাসায় থাকার ফলে ওই দিন রাত্রে পুলিশ, ওই দিনও গুলিবিদ্ধ হয়নি না, ওই দিন গুলিবিদ্ধ হয় নাই। পুলিশ পুরো বাসাটা ঘিরে ফেলে। রাত কটার দিকে? তখন 12:30 একটা বাজবে, এবং চারিদিকে হু হু করে শুধু হর্নটার বাজিয়ে বিভিন্ন গাড়ি ঢুকতেছে। তো খবর পেলাম আর কি, কয়েকটা জায়গা যেসব বাসায় ব্যাচেলর থাকে এসব বাসায় মোটামুটি অ্যাটাক দিয়ে দিয়েছে, পুলিশ ঘেরাও করে ফেলছে। তো রীতিমতো ওখানে পুলিশ ঘিরে ফেললে আমি ছিলাম, আমার আর একটা ছোট ভাই ছিল সাব্বির হাওলাদার। আমরা দুইজনে ওখান থেকে ওই বিল্ডিং থেকে ছাদে চলে যাই। যখন দেখছি ছাদে আসতেছে, মানে ছাদের গেটটা তো খোলা ছিল, তখন আমরা সাইড দিয়ে নেমে যাই আর কি। নামতে গিয়ে পড়ে যাই। কয়তলা ভবন? ভবনটা ছিল 6 তলা। 6 তলা থেকে কিভাবে নামতে গেলেন?
আমরা বিল্ডিংটা খুব পাশাপাশি, জানলার উপরে তারপর এসি টেসি রাখার জন্য যে সানসাইড টাইপের একটা, Sunset। হ্যাঁ আমরা এগুলো ধরে নামার চেষ্টা করতেছিলাম। তো পরে ওই পাইপ পাইলাম, পাইপ ধরছি, পাইপ থেকে হাত ছুটে যায়, ওটা খুব বেশি দূরত্ব ছিল না, পড়ে যাই, পড়ে গিয়ে পায়ে ব্যথা পাই। তো ওই অবস্থায় ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই। তো বের হয়ে ওদিন আর ফেরা হয় নাই, কারণ পরিস্থিতি খুবই খারাপ। মানে কোথায় গেলেন? এই খালের ভিতরে কাটাইছি, মানে এই বনশ্রীর যে খালটা, ওখানে যে স্লোপটা আছে, মানে গার্বেজ খাল, যেটা গার্বেজ খাল, আপনি দেখবেন ওখানে স্লোপ যে পাকা করা আছে, ওখানে ওখানে বসেছিলাম। আচ্ছা, রীতিমতো একাই না দুই বন্ধু? না, আমি ছোট ভাইটাও ছিল। আপনার ছোট ভাই? হ্যাঁ, সাব্বির হাওলাদার। পরে রীতিমতো পরেও আবার আন্দোলনে আমরা রাস্তায় নামলাম সকাল থেকে? আবার সকাল থেকেই। তারপরে টিভি সেন্টার এখান থেকে পাই ওই যে আপনার আমরা যেটা রাবার বুলেট বলি, এটা লাগলো, বুকে লাগছিল। তো তখন আবার সাথে সাথে চলে যাই হলো ফরাজি হসপিটালে ডক্টর রুমেল ভাইয়ের কাছে। ডক্টর রুমেল ভাই আমাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। এরপরে বনশ্রীতে যুবলীগের রইস ভাইয়ের নাম শুনছেন মনে হয়, সে একটা মিটিং করলো, মিটিং এরকম ডিক্লার দিল যে এই বনশ্রী রামপুরা জোনটা খুবই শান্ত ছিল, সোহেলকে জীবিত অথবা মৃত ধরতে হবে। যুবলীগের রইস, হ্যাঁ, উনি ঘোষণা দিলেন? ঘোষণা দিলেন। কিভাবে ঘোষণা দিলেন? মাইকে? মাইকে না, ওরা মিটিং করে ইন্টারনাল একটা মিটিং হয়েছে মহল্লার মধ্যে, মহল্লার ভিতরে, এবং সেখানে অনেকে শুভাকাঙ্ক্ষী থাকে না। তো এরকম এক ডক্টর ছিল যাদের সাথে, ওই ডক্টরটাই, আমি নাম বলতেছি না, উনি আমাকে জানাইলো এই ঘটনা ঘটছে। যেন আমি সন্ধ্যার সময় যথারীতি মাস্ক পরে বের হয়েছি, আমার পরিচিত যাদেরকে ডাক দিয়েছি, কেউ আমার সাথে ভয়ে কথা বলে না। তারা জানতো এই ঘোষণাটি? হ্যাঁ, তখন মনে হচ্ছে যে আমি কি মানুষ নাকি অন্য কিছু, যারা এত একসাথে চলা, সমাজচ্যুত এক প্রকার। হ্যাঁ, মানে একসাথে চলছি, খাইছি, এখন তারা আমার সাথে দেখলে কথা বলতেছেন, ভয়ে কথা বলছেন। হ্যাঁ, ভয়ে কথা বলতেছেন, আমার সাথে কথা বলে পুলিশে ধরবে, আবার যুবলীগ মেরে ফেলবে এরকম। এই যথারীতি পরে আন্দোলনে গিয়ে যে গুলি খেলাম ভাই। আপনার পরিবারের সদস্যরা কোথায়? পরিবারের সদস্য মাগুরাতে। হ্যাঁ। আপনি এখানে একা থাকেন? আমি এখানে একা থাকি। আচ্ছা আচ্ছা। তো পরিবার থেকে আপনাকে বাড়িতে, গ্রামের বাড়িতে চলে যাওয়ার জন্য পিড়াপিড়ি করেনি বাবা মা, ভাই বোন? বাবার কথা মনে পড়লে খুবই কষ্ট লাগে, কারণ এর আগে আমি যখন জেলে ছিলাম, আমি ভয়ে বাড়িতে ফোন দিতাম না। আমার আব্বুর অনেক কষ্ট যে আমার বন্ধু বান্ধব সবাই ভালো চাকরি করে, আমার সাথে ঠিকমতো কথা বলতো না বাবা। হ্যাঁ, জেল থেকে বেরেও আমি কখনো ফোন দিতে পারিনি। কত বছর? ধরেন 13 সালের বা 14 সালের পর থেকে আব্বুর সাথে মোটামুটি কথা কম হইতো, কিন্তু যখন আমি রাজনীতিতে অ্যাক্টিভলি শুরু করলাম 14 সালের দিকে, মূলত একটু পিছিয়ে চলে গেলাম। 14 সালের দিকে ম্যাডাম জিয়ার একটা প্রোগ্রামে চেয়ারপারসন অফিসে ছিলাম। তো ম্যাডাম জিয়ার চোখে অবরুদ্ধ করে ফেলে, হ্যাঁ মানে গুলশান অফিস, 14 সালে, হ্যাঁ মানে ম্যাডাম চোখে চোখ রেখে বলছিল যে এরকম যে তোমরা কি আন্দোলনের সঙ্গে রাখবা। তখন আমি তো তখন মানে নিউ কামার, আমি 13-14 সেশনে ভর্তি হয়ে 14 সালে ম্যাডামের কি বলবো, আমি বলছি জি ম্যাডাম, আমরা আন্দোলনে সামনে থাকবো। নিউজে আসছে এরকম, মানে ওই ক্লিপে আসছে, তখন মানে মানুষ জানে যে আমি অ্যাক্টিভলি রাজনীতিতে ইনভলভ হয়ে গেছি। এটা ছিল 14 সালের এই ঘটনা। তারপরে আর বাবা ওইভাবে না, ওইভাবে পারিবারিকভাবে সবাই বিএনপি করে, কিন্তু কেউ চায় না আমি অ্যাক্টিভ রাজনীতি করি এভাবে। মানে বাবার একটা অভিমান ছিল? অভিমান ছিল। আব্বু মনে করছে পড়াশোনা শেষ করে চাকরি করি, মানে তার স্বপ্ন ছিল আপনাকে ঘিরে চাকরি করি। রাজনীতি সমস্যা না, কিন্তু ওনার অভিমানটা হচ্ছে ওনার স্বপ্ন আপনি হয়তো পূরণ করতে পারেননি। আব্বু বলে যে, এটা শুনে আমার সবথেকে খারাপ লাগে যে আমার বাবা আমাকে বলছে যে আমি আমার ছেলে মানুষ করতে পারিনি। আপনার কি কখনো মনে হয় যে আপনি মানুষ হতে পারেননি? আমার চোখে কখনো এটা মনে হয় নাই, কারণ আমি তো যে আদর্শের পথে আমি চলছি, আমার সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সাথে যে অন্যায় করা হয়েছে, তার নির্যাতনের দিকে তাকাইলে আমরা কিছুই না। তো দেশ ও মানুষের জন্য কাজ করতে হইলে এতটুকু প্রেশার পরিবার থেকে ত্যাগ করতেই হয়। তারপরে গুলিবিদ্ধ হলেন, গুলি তুললেন। হ্যাঁ, গুলিবিদ্ধ, প্রাথমিক ট্রিটমেন্ট নিলাম। প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি যে বাসাটায় ছিলাম, ওই বাসাটা ফুল পুলিশ ঘেরাও করে ফেলে। তো এখন ওখান থেকে আপনি বাসায় 19 তারিখের কথা বলছি। 19 তারিখ ওই দিন বাসায় আপনি? হ্যাঁ, ওই দিন আরেকটা বাসায় আর কি, আরেকটা বাসায়। মানে আমার অ্যাকচুয়ালি কোনো ঠিকানা ছিল না। মানে ওই সময় জুলাই আগস্টে কোনো ঠিকানা ছিল না? 29 জানুয়ারি 23 সালের পর থেকে আমার কোনো ঠিকানা ছিল না। এই মানে যখন যেখানে পারছি সেখানে থাকছি। আমার
জীবন বাঁচানোর জন্য। জীবন বাঁচানোর জন্য কোথায় থাকি কোথায় খাই এগুলোর কোনো ঠিক ছিল না। তো আমি আরেকটা অফিসে যাই, ওই অফিসটাও মোটামুটি ঘিরে ফেলে। তো কোনো রকম ওখান থেকে এখন এই যুবশক্তি রাসেল ভাই ওই এনসিপি করে, সে আমাকে ইনফর্ম করলো যে ভাই এই অবস্থা। তখন আমি বেরোয় দৌড় দিয়েছিলাম, দৌড় দিলে রাইফেল দিয়ে বাড়ি মারছিল আমার, মানে পুলিশ। আমি যখন দৌড় দিছি বাসা থেকে বের হয়ে, হ্যাঁ, বাড়ি মারলে আমার পায়ের এখানে, মানে আমার হাড্ডিটা এখনো ব্যথা, আমি হাঁটতে পারি না। আচ্ছা আচ্ছা, পড়ে গিয়েছিলেন? পড়ে গিয়েছিলাম, কিন্তু পা আছে কি নাই সেটা জানি না। যখন বাড়ি মারছে আমি ছুটে পড়ে গেছি, আবার উঠে দৌড় দিছি। তো সেই দৌড়টা এমন যে আমার পা আছে কি না আমার এই ফিলটা নাই, বাট বাঁচতে হবে, আমার এখান থেকে যেতে হবে, না হলে তো মেরে ফেলবে। কারণ এর আগে যখন এই মহল্লায় ডিক্লার দিছে যে আমাকে জীবিত অথবা মৃত চাই, তখন শুধু আপনার পা দরকার ছিল না, তখন জীবন, আমার জীবনটা দরকার। আমি তখন ওখান থেকে দৌড়াই। কত সময় দৌড়াচ্ছিলেন? বনশ্রীর এখান থেকে দৌড়ায় আমি গেছি হলো আপনার আইডিয়াল মসজিদের ওখানে গিয়ে তারপরে আমি হলো সবার সাথে যোগাযোগ করব। কতটুকু দূরত্ব হবে, কত কিলোমিটার? হাফ কিলোমিটার হবে। হাফ কিলোমিটার দৌড়ে? তখন কটা বাজে? তখন আপনার 9:30 কি 10টা বাজে রাত। থাকবার জায়গা নেই, এখন থাকবার জায়গা নেই। আন্দোলন তুঙ্গে, রাস্তায় কোনো মানুষ নেই, শুধু প্রশাসন হন্টার বাজায় বিভিন্ন ডিউটিতে, বিজিবি। কারণ এখানে আপনি জানেন এই আন্দোলনের দুর্বিষহ অবস্থা, এখানে যেটা করছিলাম আমরা, বিজিবি, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সবাইকে মোকাবেলা করে এই জায়গাটা বেশি একটা হট জোন ছিল। তো এই জোন থেকে এখন রাতে বেরোতেও পারতেছি না। পরে এখান থেকে চলে গেলাম হলো, হেঁটে চলে গেছি বসুন্ধরায়, ভেতর দিয়ে। এই এখান থেকে খাল পার হয়ে আফতাবনগরের ভিতর দিয়ে। তখন তো খুব ভয়ঙ্কর রাস্তা এটি, কারণ একেবারে শিয়াল কুকুর ছাড়া আর কিচ্ছু নেই। ভয়ঙ্কর রাস্তা, জীবন বাঁচাতে হবে, কোনো মানুষ নাই, ফাঁকা মাঠ, মনে হচ্ছে আমি শহর ছাড়া মানে কোনো একটা জঙ্গলের ভিতর আসছি। জীবনের কথা মনে পড়লে এগুলোর ভয় লাগে নাই। গেছি টোটাল একদম বসুন্ধরায় চলে গেছি। এখন বসুন্ধরায় গিয়ে ওখানে ঢুকতে পারতেছি না। আমি 100 ফিটের ভিতর দিয়ে দিক দিয়ে ঢুকছি, তখন বসুন্ধরায় ঢুকতে পারতেছি না। এখন কি করব? ওখান থেকে আবার নতুন বাজার এদিকেও ঢুকতে পারতেছি না। পরে আবার ভিতর দিয়ে মানুষের কাছে জিজ্ঞেস করে কিছু চায়ের দোকান, মানে ভোর রাত্রের, মানে ভোরের পরে আর কি, মানে ভোর রাত হয়ে গেছে ততক্ষণে। হ্যাঁ, আমি গেছি বিভিন্ন জায়গায় বসছি আর এগুলো ভাবতেছি কি করব, যেখানে যাব সেখানে হয়তো মেরে ফেলবে। ওখান থেকে বসুন্ধরায় চলে গেলাম। বসুন্ধরায় গিয়ে যে বাসাটাই ছিলাম, আমার কাছে যে ফোনটা ছিল নাম্বার ট্র্যাকিং করে ওই বাসাটা আবার ঘেরাও দেয়। ওই দিনই চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের এমপি ক্যান্ডিডেট ছিল সুসিয়াপা, ওনার বাসায় আমাকে আশ্রয় দেয়। তো ওনার বাসা ফুল আবার ঘিরে ফেলে বাসায় রেড দেয়। আমি ছাদে চলে গিয়ে ফুলের টব রাখা আছে, ফুলের মানে পানি দেয় যে এরকম জায়গায় পলাইছিলাম। ওখানে থেকে কোনো রকম সেফ ছিলাম। পরের দিন আপু আমাকে আর কি পাঠাই দেয়, মানে একটা এয়ার টিকিট করে আমাকে কক্সবাজার পাঠাই দেয়। কক্সবাজার পাঠাই দিলে ওখান থেকে আবার চলে আসছিলাম। 2 দিন ছিলাম, কারণ বোন টানতে ছিল না। কক্সবাজার কোথায় ছিলেন? কক্সবাজারে ওনাদের একটা বাসা আছে, ওই বাসায়, কিন্তু ওখানেও সেফ ছিলাম না। 2 দিন পরে আবার চলে আসলাম। আসার পথে আবার অনেক বাধার সেনাবাহিনী চেকপোস্ট দিয়ে কর্ণফুলী ব্রিজ হেঁটে পার হয়েছিলাম। ঘড়ি ধরে 43 মিনিট লাগছিল, মানে টাইম ক্যালকুলেশন করেছিলাম ব্রিজ কতক্ষণ লাগে। তো এর আগে যেটা পড়তেছিলাম, মানে ভয়টা ছিল এখানে গুলশানে একে জব্বার টরের এখানে গণপিটানি খাইছিলাম। আমি আর আমার একটা বন্ধু চা খাচ্ছি, তো বলতেছে ছাত্রদল করে না। 17 সালে আপনার 15 সালে যে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমি ব্যাপক প্রচারণায় ছিলাম। তো তারপরে সবাই ওখানে জানতো, তাবিদ ফেরি প্রচারণায় থাকার ফলে। তো ওখানে বলতেছে ছাত্রদল করে না, এটা বলেই মার শুরু করছে। এত পরিমাণ মারছে আমি আর লিটারলি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। পরে জানলাম কারা ছাত্রলীগ করতো, ওরা পলাশ, তানভীর। কারা মেরেছিল? সব আওয়ামী লীগের, ছাত্রলীগের, জব্বার টরে নিয়েছে। ছাত্রলীগের পদ ধরে? হ্যাঁ, পদ ধরে। কাউকে চিনতে পেরেছিলেন? আমি নাম একজনকে, আবার 2জনকে চিনি, তানভীর, পলাশ, এরা মানে ছাত্রলীগের। হ্যাঁ, গুলশান থানার? গুলশানের ছিল। আচ্ছা, কিন্তু ওদের ইউনিট কোনটা ছিল সেটা জানি না। আচ্ছা আচ্ছা। এমন মারা মারছে, মেয়ের আটকে রাখছে যে আমাকে পুলিশে দিবে। ছাত্রলীগের একটা বন্ধু ছিল, নাম হলো শামীম, আমাকে 1 বোতল পানি এনে দেয়। ও মেরেছে, আবার পানিও এনে দিয়েছে? শামীম মানে নাই, বন্ধু তো, ভালো মন্দ আছে তো, সবাই মারছে। তখন গুলশান থানা ছাত্রলীগের প্রেসিডেন্ট মনে হয় হেলাল। তখন এই শামীম আর কি আমাকে 1 বোতল পানি দেয়। শামীম হেলালের সাথে রাজনীতি করতো।
যে বললো যে একটু চুপ থাক, দেখা যাক কি করা যায়। পুলিশের গাড়ি চলে আসছে, আমাকে পুলিশে দিয়ে দিবে। তখন শামীম আমাকে একটা টেকনিক বললো যে তোকে আবার আমরা মারতে গেলে তুই একটু দেখ দৌড়াই সরতে পারিস কিনা। এখন পুলিশে দিলে ওই সময় তো আরো বেশি ভয়। তখন ওই হেলাল ভাই একটা লাঠি ধরে আবার আমাকে বলে ছাত্রদল করিস, ধরে আবার মারতে গেল। তখন উঠে দৌড় দিলেন? তখন মারতে গেল উনি, এটা শামীম আমাকে যখন মেসেজটা দিছে তখন আমি দৌড় দিলাম। দৌড় দিয়ে যে লেকটা আছে আপনি জব্বার টস থেকে আগে গেলে লেকটা, সোজা গিয়ে লেকে পড়লাম। লেকে পড়ে গেছেন? লেকে পড়ে এপাশ থেকে ওপাশে আমি সাথে চলে গেছি। খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ডুবে যাব। মানে প্রচন্ড ব্যথা শরীরে। মানে তখন তো এমন মারা মারছে, মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে রাত্রে এসে শরীরের কোনো জায়গা ফাঁকা ছিল না? ফাঁকা ছিল না, এবং সব চাপা মার। আমি রাত্রে এসে মাথায় দেখি যে আমার মাথার বিভিন্ন জায়গা ফুলে ফুলে গেছে। শরীরের এদিক মানে হাড্ডিটার এদিকে মানে বুকের যে এই সাইড দিয়ে লাল হয়ে গেছে ব্যথা। মনে হচ্ছে যে কি ভিতরে মনে কিছু নাই, এত পরিমাণ মারা মারছে। এগুলো মনে করলে খুব খারাপ লাগে, কষ্ট দেয়। অপরাধ একটাই, ছাত্রদল করি। কষ্ট যখন অনেক বেশি হয় তখন কি চোখের পানি ধরে রাখতে পারেন? এই যে নির্যাতনের কষ্ট, এগুলো মনের মানে আহামরি কষ্ট দেয় না, কিন্তু আমার বাবার একটা কথা আমাকে খুব কষ্ট দেয়। এই কষ্টের কথাগুলো কখনো বলতে পেরেছেন কাউকে? না, এখন পর্যন্ত কাউকে বলি নাই। ইচ্ছে করে বলতে? কাউকে জড়িয়ে ধরে বলি যে আমি এই কষ্টগুলো আমার মনের ভেতরে বা শরীরে আছে? শুধু আব্বুকে বলতে চাই, মানে পৃথিবীর কোনো মানুষের কাছে না বললো। আমার আব্বু আম্মু তারা যেন বোঝে। ওনাদেরকে কি বলতে চান বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে পারেন। এই অনুষ্ঠানের মাধ্যমে বলবো, যে অভিমান নিয়ে বাবা আপনার সাথে কথা বলছেন না, যে কথাগুলো বাবাকে বলা হয়নি 2013 সালের পর, সে কথাগুলো বলতে পারেন। আব্বুকে একটাই মেসেজ দিত, আব্বু ওকে এক্সাম্পল দিত যে অমুকের ছেলে অমুক পড়াশোনা শেষ করে ভালো চাকরি করতেছে। আম্মুকে বলতে যে ও কি করে, ও রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, রাজনীতি করে, এটা তো কোনো জীবন না। তো আমার ইচ্ছা ছিল যে আমার ছেলে চাকরি করবে, আমরা একটু ভালো থাকবো, আরো ভালো থাকবো। স্বপ্ন থাকেই, মধ্যবিত্ত বাবা মায়েদের এমনই স্বপ্ন। তো আমি আমার আব্বু আম্মুকে এতটুকু বলবো যে আমি ভুল পথে নাই, আমি নষ্ট হয়ে যাই নাই। দেশ ও দেশের মানুষের জন্য আমি কাজ করে যাব, আমি পথভ্রষ্ট হয় নাই। আর আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার বাবা মাকে কষ্ট পেতে দিব না, এটা আমার কমিটমেন্ট। কারণ বাবা অনেক কষ্ট করে মানুষ করছে, কিন্তু তার অভিমানের জায়গাটা কখনো ভাঙাইতে পারবো কিনা জানি না। চেষ্টা করেছেন? ফোনে কথা বললে কখনো আমার 3 মাস 4 মাস কথা বললে 30 সেকেন্ডের বেশি কখনো কথা হইতো না। এখন হয়? এখন হয়। সোহেল রানা, জুলাই অভ্যুত্থানের শেষ সময়টাই কেমন ছিল? আসলে জুলাই শেষ দিকে এসে আমাদের জীবনটা ছিল একদম হাতের উপরে। আমি যখন মানে জেলে যেতে হয়েছে? জেলে তো গেছি আগে। আপনার বিএনপির উপর সব থেকে বড় অ্যাটাক যখন হয়েছিল 2022 সালের 7ই ডিসেম্বর, আমার কিন্তু আমেরিকার এম্বাসির ইন্টারভিউ ছিল 14 তারিখে, ডিসেম্বরের 14 তারিখে 2022 সালে। হ্যাঁ, আমি 7 তারিখে অ্যারেস্ট হয়ে যাই। রেজভি ভাইটাই আমরা একসাথে সহ। ওই যে 450? হ্যাঁ, 450। তখন তো 144 ধারা জারি করে দিয়েছিল, আপনারা জানেন। তখন আর আপনার আমেরিকা যাওয়া পল্টন এরিয়াতে তখন অ্যারেস্ট হয়ে গেলাম, তখন আর যাওয়া হয় নাই। তো ওইটা আলাদা একটা পার্ট ছিল। তারপরে ছোট্ট করে যদি 1 মিনিটে বলেন। ওইখানে যখন অ্যারেস্ট হয়ে গেলে তো আমাদেরকে নিয়ে গেল মতিঝিল থানায়। বাবাও তো মুখ ফিরিয়ে, আমি কাউকে জানাইতে পারি নাই। তখন মনে হচ্ছিল পৃথিবীতে আমার কেউ নাই। তখন কেঁদেছিলেন কারাগারে? মানে শুধু গাড়িতে উঠে বনশ্রীতে একটা ভাই, যার সাথে আমার ব্লাড কানেকশন নেই, সাকিব ভাই, তাকে ফোন দিয়ে বলছিলাম আমি অ্যারেস্ট ভাই, আমার একটু খোঁজ রেখেন। পরিবারকে বলতে পারেননি? পরিবারকে বলতে পারি নাই, ভয়ে বলতে পারি নাই। কষ্ট হয়েছে অনেক, কিন্তু সাকিব ভাই আমার খোঁজ খবর রাখছে। আমি যতদিন বেঁচে থাকবো তার কথা মনে রাখবো। জেলখানায় খাবার খেতে পারতাম না, অসুস্থ হয়ে গেলাম, মেডিকেলে ভর্তি হই, তো ভাই গিয়ে আমাকে টাকা দিয়ে আসছে। আমার খুব জামিনের জন্য দৌড়াদৌড়ি করছে। মতিঝিল থানায় যখন ফিঙ্গার দিই তখন ওসি আমাকে সজোরে ঘুষি মারছিল, এখানে একটা গালি দিয়ে বলে রাষ্ট্রদ্রোহী কাজকাম করো, জঙ্গিবাদী করো, এবং গালিগালাজ করছিল, যেগুলো আমি এত নেকেট ভাষা নাই বলি। পরে যখন রিমান্ডে নিবে
আমার সাথে ছিল খোরশেদ আলম সোহেল ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মূল দলের মুস্তাক ভাই, তারপরে চিটাগাং বিভাগের মানে হারুন ভাই, ভিপি হারুন ভাই, সবাই আমরা একসাথে ছিলাম। কেউ জানে না, তাদের অজান্তে আমি একটা কাজ করছিলাম। আমার একটা এটিএম কার্ডে 15 থেকে 16,000 টাকা ছিল। আমি একটা এসআইকে বললাম যে ভাই আমাকে যেন রিমান্ডে না নাই, কারণ রিমান্ডে এমনি তো বাবা মা দেখতে পারে না, আর এগুলো যখন খবর ছড়াবে তখন আর তারা আরও বেশি মুখ ফিরিয়ে নেবে। মুখ ফিরিয়ে নেবে, কষ্ট পাবে। কার্ডের পাসওয়ার্ডটা দিয়ে বলছিলাম আপনি 15-16,000 টাকা আছে, এটা তুলে নিন, বাট আমাকে যেন রিমান্ডে না নেওয়া হয়। তখন সেটা 9 দিনের জন্য বাকি সবাই রিমান্ড হলে সোহেল ভাই টাইম যারা ছিল আমাদেরকে চালান করে দিল, এবং চালান করে তখন ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাশেদ ইকবাল ভাই, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি রাকিব ভাই, জেলখানে আমরা একসাথেই। রাশেদ ভাই আমাকে 500 টাকা দিছিল, যেটা নিয়ে থাক খা এরকম। পরে ওখান থেকে তো আবার কেরানীগঞ্জে চলে গেলাম। কেরানীগঞ্জে তো আরও খারাপ অবস্থা, একটা ডিটেনশন কারাগার, খাবারের ভিতর পোকা পাইতাম, কিছু খাইতে পারতাম না। কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন? যেই বাংলাদেশ দেখবার জন্য প্রিয় বাবা মা তাদের আজও মনের মতো হতে পেরেছেন কিনা জানি না, ওনাদের অভিমান ভেঙেছে কিনা জানি না, তবে যে স্বপ্ন নিয়ে লড়েছেন সেই স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে, কেমন প্রত্যাশা করেন? আগামীর বাংলাদেশে আমরা যেভাবে দেখতে চাই, একটা রাজনৈতিক সহনশীল অবস্থায় থাকতে চাই, কারণ আমরা নির্যাতনের শিকার হয়েছি। আমরা জানি রাজনৈতিকভাবে নির্যাতনের কত কষ্ট। মানে আপনি তো একটা স্বপ্নের বিনিময়ে স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছেন। হ্যাঁ, ব্যক্তিগত স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন, এর বিনিময়ে একটা স্বপ্নের বাংলাদেশ। হ্যাঁ, আমি স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, গণতান্ত্রিকভাবে যেখানে মৃত্যুর সবাই ভয় থাকবে না। মৃত্যুর ভয় থাকবে না, অবস্থান রাজনীতি করতে পারবে। খুব ইচ্ছা করে বাবাকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সাহস পায় না, লজ্জা পায়। আজকে অনুষ্ঠানের মাধ্যমে বাবার কাছে কি বাবার অভিমান ভাঙানোর সুযোগ আছে? কিছু বলবেন? বাবাকে বলতে পারেন। আব্বু আম্মুকে বলবো যে আমার উপর রাগ করে না, কখনো কষ্ট পেও না, বাট আমি যতদিন বেঁচে থাকবো তোমাদেরকে ভালো রাখবো। ধন্যবাদ সোহেল রানা আপনাকে। সময় স্বল্পতার কারণে শুনতে পারলাম না, আরও অনেক ব্যথা, অনেক কষ্ট হয়তো আপনার বুকের ভিতরে আছে। ভবিষ্যতে কখনো শুনবার সুযোগ হলে আমরা নিশ্চয়ই শুনে নেব। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। সোহেল রানা গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী সৈনিক। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও যার ছিল সাহসী ভূমিকা। দেশ ও দেশের মানুষের জন্য ভূমিকা রাখতে গিয়ে রাজপথে হয়েছেন নির্যাতিত, কারাগারে কাটিয়েছেন বহুদিন বহুরাত। আমরা তার উপর চালানো নিপীড়নের বিচার দাবি করি, প্রত্যাশা করি খুনি নিপীড়ক হাসিনা ও তার সহযোগীদের আইনানুগ বিচার হোক, এবং প্রিয় বাবা মা বুকে টেনে নিক সোহেল রানার মতো যাদের উপরে পরিবার অভিমান করে আছেন। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল nipironersriti.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।